ফেরাম মেটালিকাম, ফেরাম আয়োডেটাম, ফেরাম ফসফরিকাম, ফেরাম পিক্রিকাম ইত্যাদি যতগুলো ফেরাম গ্রুপ বা লোহা গ্রুপের ঔষধ আছে তার প্রত্যেকটি রোগী রক্তশূন্য বা অ্যানিমিয়াগ্রস্ত। মূত্রযন্ত্রের রোগ, পাকস্থলীর পীড়া, ফুসফুসের রোগ এদের কিন্তু নিত্যদিনের সঙ্গী। প্যাথোলজিক্যাল রিপোর্টে হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ নিচে নেমে গেলে আমরা ধরাবাঁধা এই গ্রুপের যে কোনো মেডিসিন প্রয়োগ করতে পারি না। মুখমণ্ডল, নাক, ঠোঁট, চক্ষু ইত্যাদি নিরক্ত স্থানগুলি সামান্য মানসিক উত্তেজনায় রক্তশ্বাস বা ফ্লাশিং হলে তবেই আমরা ফেরাম মেটালিকাম রেমেডিটির কথা ভাবতে পারি। লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসায় এই নিয়মের বাইরে গেলে রোগী কিছুতেই আরোগ্য করা যাবে না। এই যে আমাদের ফেরাম গ্রুপের যে ঔষধগুলো রয়েছে সেই ঔষধগুলোর প্রত্যেকটি রোগী কিন্তু রক্তহীন, এবং এর সঙ্গে এই রক্তহীনতার সঙ্গে এদের পাকস্থলীর রোগ, মূত্রযন্ত্রের রোগ এবং ফুসফুসের রোগ এদের কিন্তু সবসময় লেগেই থাকে। এবার আপনি যদি প্যাথোলজিক্যাল রোগীকে রিপোর্ট করান অর্থাৎ রক্ত টেস্ট করান তাহলে হিমোগ্লোবিনের রেঞ্জ যদি নিচে নেমে যায় আমরা সেই রোগটিকে কিন্তু অ্যানিমিয়া বলি। এবার আপনি এটা জানেন যে লৌহ গ্রুপের সমস্ত ঔষধই কিন্তু রক্তশূন্য হয়, তো আপনি ইচ্ছা স্বাধীন আপনি কিন্তু যে কোনো ঔষধ ব্যবহার করতে পারেন না এই গ্রুপের, কেননা হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা। এবার এই গ্রুপের একটা বিশাল ঔষধ রয়েছে ফেরাম মেটালিকাম। এবার এই ফেরাম মেটালিকামের রুগীদের আমরা তখনই ঔষধটা প্রয়োগ করব যে মানুষের যে নিরক্ত যে রক্ত স্থানগুলো থাকে, নিরক্ত স্থান সেটা হচ্ছে ঠোঁট, মুখমণ্ডল। যখনই কোনো রুগী অ্যানিমিয়াগ্রস্ত হয় তখন এই সমস্ত স্থানগুলি নিরক্ত হয় অর্থাৎ রক্ত থাকে না, ফ্যাকাশে দেখায়। এটাই হচ্ছে আপনার অ্যানিমিয়াগ্রস্ত রুগীদের লক্ষণ। তো এই লক্ষণ দেখেই আমরা কিন্তু ফেরাম মেটালিকাম প্রয়োগ করতে পারি না। এবার ফেরাম মেটালিকাম রুগীদের একটি সুন্দর লক্ষণ আছে, সেই লক্ষণটা হচ্ছে আমি যে নিরক্ত রক্ত স্থানগুলো বললাম যেমন ঠোঁট, মুখ, চোখ, আমাদের এই ফেরাম মেটালিকামের রুগীদের সামান্য মানসিক উত্তেজনায় এই নিরক্ত স্থানগুলো রক্তাক্ত হয়ে যায়, রক্তশ্বাস ঘটে, এটাকে বলা হয় ফ্লাশিং। তো এই লক্ষণটি দেখে কিন্তু আমরা ফেরাম মেটালিকামের ওষুধটি ভাবতে পারি। এরকম হোমিওপ্যাথি লক্ষণভিত্তিক কিন্তু চিকিৎসা হয়। আজকের ভিডিওতে সদৃশ ঔষধ নির্বাচনের উদ্দেশ্যে এই গ্রুপের 3টি অধিক কার্যকারী ঔষধের তুলনামূলক লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার ফেরাম আয়োডেটাম, ফেরাম মেটালিকাম এবং ফেরাম ফসফরিকাম এই 3টি রেমিডিসের প্রত্যেকটি 8টি করে তুলনামূলক খুব গুরুত্বপূর্ণ লক্ষণ আমি খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 8টি পার্থক্য একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে কিন্তু আপনার সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে। যাই হোক, আমরা পরপর জেনে নিই প্রত্যেকটি রেমেডিসের 8টি করে লক্ষণ। তো এই যে লক্ষণগুলি, এই লক্ষণগুলি পাকস্থলীর রোগ, ফুসফুসের রোগ এবং মূত্রযন্ত্রের রোগ এই প্রত্যেকটি রোগের উপর ভিত্তি করে আমি এই লক্ষণগুলো আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো। প্রথমে আপনাদের শোনাই পাকস্থলী সংক্রান্ত 2টি করে লক্ষণ। ফেরাম আয়োডেটামের ক্ষেত্রে গিলিত খাদ্য গলার দিকে ঠেলে ওঠে। এই ফেরাম আয়োডেটামের রুগী যদি হয় তারা যে খাদ্য খায়, যে খাদ্য গেলে সেই খাদ্য কিন্তু গলার দিকে ঠেলে ওঠে, এই লক্ষণটি আপনি পাবেন। এবার আসি ফেরাম মেটালিকামের ক্ষেত্রে নাম্বার 1-এ অত্যন্ত ক্ষুধা বা সম্পূর্ণ ক্ষুধাহীনতা। পাকস্থলীর রোগে এই ফেরাম মেটালিকামের রুগীদের কিন্তু এই লক্ষণটি আপনি পাবেন। এবার পাকস্থলীর রোগে ফেরাম ফসফরিকামের রুগীদের ক্ষেত্রে উত্তেজক খাবারের ইচ্ছা। এই উত্তেজক খাবার হচ্ছে নেশা জাতীয় খাবার যেমন মদ, তামাক, বিড়ি, সিগারেট, তারপরে হচ্ছে আপনার মশলা জাতীয় খাদ্য। এই সমস্ত খাদ্য কিন্তু এই ফেরাম ফসফরিকামের রুগীরা পছন্দ করে। নাম্বার 2-তে আসি পাকস্থলী সংক্রান্ত লক্ষণ। সামান্য কিছু খেলে পেট ভরে যায়, এটা ফেরাম আয়োডেটামের রুগীদের ক্ষেত্রে। ফেরাম আয়োডেটামের রুগীরা সামান্য কিছু খেলেই কিন্তু পেট ভরে যায়।
এবার নাম্বার 2-তে আসি, ফেরাম মেটালিকামের ক্ষেত্রে ডিম এবং টক দ্রব্য সহ্য হয় না। এই ফেরাম মেটালিকামের রুগীদের কিন্তু ডিম আর টক দ্রব্য এদের সহ্য হয় না, তাই এরা খেতে চায় না এগুলো। নাম্বার 2-তে আসি, ফেরাম ফসফরিকামের ক্ষেত্রে মাংস ও দুধে অনিচ্ছা। এই ফেরাম ফসফরিকামের রোগীরা কিন্তু মাংস এবং দুধ কিন্তু খেতে চায় না। এবার আসি ফুসফুস সংক্রান্ত 3টি লক্ষণ ফেরাম আয়োডেটামের ক্ষেত্রে। নাম্বার 3-তে ফুসফুসের রোগে গলায় কিন্তু চাপবোধ বা বুকেও চাপবোধ হয়। মানে ফুসফুসের রোগে ফেরাম আয়োডেটামের রোগীদের বুকে কিন্তু চাপবোধ হয়। এবার ফেরাম মেটালিকামের ক্ষেত্রে আসি, ফুসফুসের রোগে এদেরও কিন্তু বুকে চাপবোধ হয়, সেম একই লক্ষণই আছে। এবার নাম্বার 3-তে আসি, ফেরাম ফসফরিকামের ক্ষেত্রে কাশির সঙ্গে বুকে বেদনা, এদের কিন্তু চাপবোধটা থাকে না। এই ফেরাম ফসফরিকামের রোগীদের কাশির সঙ্গে কিন্তু বুকে বেদনা হয়, আর অন্য দুটো ঔষধে কিন্তু বুকে কিন্তু চাপবোধ হয়। নাম্বার 4-এ আসি, ফেরাম আয়োডেটামের ক্ষেত্রে খাদ্য বুকে বা গলায় আটকায়। এই ফেরাম আয়োডেটামের রুগীদের খাবার কিন্তু গলায় বা বুকে কিন্তু আটকে যায়। এবার নাম্বার 4-এ আসি, ফেরাম মেটালিকামের ক্ষেত্রে কাশির সময়ে মাথার পিছন দিকে বেদনা বা ব্যথা। এই ফেরাম মেটালিকামের রুগীদের কাশির সাথে মাথার পিছন দিকে বেদনা হয়। এবার নাম্বার 4-এ আসি, ফেরাম ফসফরিকামের ক্ষেত্রে রাত্রে কাশির উপশম হয়। দেখুন, এটা কিন্তু সাধারণ লক্ষণ নয়, রাত্রে কাশি বাড়ে অধিকাংশ, এতে কিন্তু উপশম হয়। এবার নাম্বার 5-এ আসি, ফেরাম আয়োডেটামের ক্ষেত্রে সর্বাঙ্গ সর্দিস্রাব, রক্তকাশ ইত্যাদি। এই ফেরাম আয়োডেটামের রুগীদের কিন্তু গলা স্বর ভেঙে যায়, সর্দিস্রাব হয়, কখনো কখনো রক্তকাশও হয়, মানে কাশির সঙ্গে কিন্তু রক্তও আসে। এবার ফেরাম মেটালিকামের ক্ষেত্রে নাম্বার 5-এ আসি, শুষ্ক আপেক্ষিক কাশি। ওই কাশির পরে কাশি হলে সেটাকে আপেক্ষিক কাশি বলা হয়, এটা কিন্তু ফেরাম মেটালিকামের রুগীদের ক্ষেত্রে হয়। নাম্বার 5-এ আসি, ফেরাম ফসফরিকামের ক্ষেত্রে কষ্টকর খক খক কাশি। এবার নাম্বার 6-এ আসি, এই মূত্রযন্ত্র সংক্রান্ত লক্ষণগুলো। ফেরাম আয়োডেটামের ক্ষেত্রে মূত্র কালো মিষ্টি গন্ধযুক্ত। এই ফেরাম আয়োডেটামের রুগীদের মূত্র কিন্তু কালো বর্ণের হয় এবং সেই মূত্রে কিন্তু মিষ্টি গন্ধ থাকে। এবার নাম্বার 6-এ আসি, ফেরাম মেটালিকামের ক্ষেত্রে মূত্র কিন্তু অসাড়ে হয়, দিনে অধিক। এই ফেরাম মেটালিকামের রুগীদের মূত্র কিন্তু দিনের বেলায় অধিক হয় এবং মূত্রটা অসাড়ে হয়। এগুলো কিন্তু সাধারণ লক্ষণ নয়। দিনে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে রাত্রে মূত্রটা অধিক হয়, কিন্তু ফেরাম মেটালিকামের রুগীদের দিনে মূত্র কিন্তু অধিক হয়। এবার নাম্বার 6-এ আসি, ফেরাম ফসফরিকামের ক্ষেত্রে মূত্র ধারণে অক্ষমতা। নাম্বার 7-এ আসি, ফেরাম আয়োডেটামের ক্ষেত্রে মূত্রপথে পিপিলিকা চলার অনুভূতি। এই ফেরাম আয়োডেটামের রুগীরা মূত্রপথ অর্থাৎ মূত্রনালী সুসুর করে, এটাকে পিপিলিকা চলার অনুভূতি বলতে পারেন। এবার নাম্বার 7-এ আসি, ফেরাম মেটালিকামের ক্ষেত্রে মূত্রপথে সুস্ফুরণী বোধ, ওই একই লক্ষণ। এবার নাম্বার 7-এ আসি, ফেরাম ফসফরিকামের ক্ষেত্রে দিবাভাগে মূত্র অধিক। এই লক্ষণটি কিন্তু আমাদের এই ফেরাম মেটালিকামের রুগীদের মধ্যে আছে। নাম্বার 8-এ আসি, ফেরাম আয়োডেটামের ক্ষেত্রে মূত্র ধারণের অক্ষমতা। এবার ফেরাম মেটালিকামে নাম্বার 8-এ আসি, রক্তশূন্য রোগীর বিছানায় মূত্র। এই ফেরাম মেটালিকামে যদি রুগী হয়ে থাকে এবং সে অ্যানিমিয়াগ্রস্ত হয়, তাহলে এরা কিন্তু বিছানায় প্রস্রাব করে। যদি বাচ্চা হয় তাহলে তো কোনো কথাই নেই, এবং বয়স্কদের ক্ষেত্রেও এই লক্ষণটি পাওয়া যেতে পারে। এবার নাম্বার 8-এ আসি, ফেরাম ফসফরিকামের ক্ষেত্রে প্রত্যেকবার কাশির সঙ্গে মূত্রস্রাব। এই ফেরাম ফসফরিকামের রুগীদের কাশির সঙ্গে কিন্তু ওই অসাড়ে মূত্রপাত হয়ে যায়, আমাদের এই কোষ্ঠিকামের মতো। তো যাই হোক, আমি চেষ্টা করলাম আপনাদের প্রত্যেকটি রেমেডিসের 8টি করে পার্থক্য বুঝিয়ে দেওয়ার জন্য। তথাপিও যদি আপনাদের কোনো প্রকার অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।